মানে কাস্টমারের যা নিড, সেই নিড না বুঝে যে কনসালটেন্ট রয়েছে সে কী করছে, তার বেনিফিটটা কোথায়, সেটা কিন্তু তাকে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট চিপকে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে অ্যাকচুয়াল কাস্টমার যার কাছে হয়তো এক্সপিরিয়েন্সটা রিয়েল এস্টেটে ভালো হওয়ার ছিল, তার আলটিমেটলি কিন্তু বিটার হয়ে যাচ্ছে। আজকে 5 বছর আগে যে প্রপার্টি কনসালটেন্টটা একটা স্প্লেন্ডার বাইক নিয়ে ঘুরতো, সে আজকেও কিন্তু স্প্লেন্ডার বাইক নিয়ে ঘুরছে। আচ্ছা, এর রিজন কি? কারণ ওই যে বলছো না 50 লাখের একটা ডিল হলে 80,000 1 লাখ পাচ্ছে, টাকাটা মন্দ নয়, বাট এই মন্দ টাকাটা কিন্তু প্রত্যেক মাসে আসছে না। তো এই মুহূর্তে নেক্সট যেটা আমাদের প্রজেক্ট আসতে যাচ্ছে খুবই ইউনিক, এবং হয়তো ওয়েস্ট বেঙ্গলে নয়, কলকাতা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে, পুরো ভারতবর্ষের বুকে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট থটস প্রজেক্টটা আসতে যাচ্ছে, যার নাম আমরা দিয়েছি ইউনিকর্ন সিটি। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। আমরা ওই ছোটবেলার সিনেমায় দেখতাম না যে মানুষের জীবনে কি চাই, রুটি, কাপড়া, মাকান। মানুষের মাথার উপর ছাদ বা আমাদের প্রত্যেকের মাথার উপর ছাদ আমাদের বেসিক স্বপ্ন। এবার এখানে দুটো অ্যাঙ্গেল আছে। এক হচ্ছে আমাদের অনেকের পক্ষে হয়তো বাড়ি কেনা সম্ভব হয় না, ভাড়া বাড়িতে থাকি। অনেকে এই রিয়েল এস্টেটে ইনভেস্ট করে বা রিয়েল এস্টেটের কাজ করে কিন্তু প্রচুর টাকার মালিক হয়েছেন। আজকের গল্প ইকো স্মার্ট সিটি বা নোভেস্টা গ্রুপের সৌভিকের সঙ্গে অন হাউ টু বিকাম আ রিয়েল এস্টেট ক্রোড়পতি। সৌভিক, প্রথমে একটা বেসিক প্রশ্ন করো। ইদানিং আমরা না সব জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা তর্ক চলছে যে আমরা বাড়ি কিনবো না, বাড়ি ভাড়া নিয়ে থাকবো। মানে যে টাকা আমি ইএমআইতে দিচ্ছি সেই টাকাটাই আমি ভাড়া দেবো। কি বক্তব্য? দেখো, বাড়ি যখন তুমি বলছো না, বাড়ি কিন্তু প্রথম মানুষের যখন মাইন্ডে আসে, বাড়ি কিন্তু ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট একদমই নয়। বাড়ি কিন্তু রুটি, কাপড়া, মাকান, মানে বাড়িটা আমাদের বাড়ি অলওয়েজ কিন্তু ইমোশনাল স্টেটমেন্ট। ঠিক, কারণ যখন আমরা বাড়ির কথা শুনি বা বাড়ির প্রসঙ্গ আসে, তখন আমাদের মাথায় একটা জিনিস আছে কি, নিজের বাড়ি, একটা মেন্টাল পিসের কিন্তু জায়গা অটোমেটিক বাই ডিফল্ট, মানে অটোমেটিক বাই ডিফল্ট আসে। আর যখনই সেই মেন্টাল পিসের জায়গায় আমরা যখন আসি, তখন আমার মনে হয় সেখানে আর ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট আর কাজে লাগে না। যতই আমরা বলি যে ইএমআই, এসআইপি, হ্যান ত্যান করে আমরা ইএমআই জায়গাটা এসআইপি করে দেবো, ওটা অটোমেটিক বাই ডিফল্ট চলে। বাট তুমি যদি দেখো যে আমি এক্স্যাক্টলি ইনভেস্টমেন্টের প্রসপেক্টে দেখবো যে বাড়ি কিনবো কি ভাড়া নেবো, তো অবশ্যই রেন্ট ইজ অলওয়েজ গুড। রেন্ট ইজ গুড, অলওয়েজ গুড। যদি ইনভেস্টমেন্ট প্রসপেক্টে আপনি মানে তুমি যদি ওটা যদি করো দেখো, কারণ আজকে যে টাকাটা আমি ইএমআই দেবো তার আধা টাকা যদি আমি এসআইপি করি, কারণ হচ্ছে 50 লাখে যদি একটা ফ্ল্যাট হয়, তার ইএমআই কম করে 40,000 টাকা পার মান্থ আসবেই। যদি মিনিমাম 20 ইয়ার্সের যদি লোনস হয়, সেই জায়গা থেকে আমি 20 ইয়ার্স লোন না নিয়ে আমি 10 বছর রেন্টে থেকে 20,000 টাকা রেন্টে দিলাম আর 20,000 টাকা হচ্ছে এসআইপি করলাম, ঠিক আছে? 10 বছরে কিন্তু 50 লাখ নয়, 1 কোটির ওপর কিন্তু অ্যাসেট হয়ে যাচ্ছে। তো আমি ডাইরেক্টলি ক্যাশ টাকাতে মাঝে মাঝে নিজের বাড়ি চেঞ্জ করতে পারি। 5 বছর থাকলাম, আরেকটু ইনকাম বাড়লো, আর একটা জায়গায় চলে গেলাম। রাইট। তো ইনভেস্টমেন্ট প্রসপেক্টে যদি তুমি দেখো, সেক্ষেত্রে অলওয়েজ রেন্ট ইজ গুড। বাট যখনই আমি বলছি যে বাড়ি, তো সেটা কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট স্টেটমেন্টের দিক দিয়ে না ভেবে আমার মনে হয় যে সবাই মেন্টাল স্টেটমেন্ট দিক দিয়ে ওটা বেশি ভাবে, আর সেক্ষেত্রে ইমোশনটাই বেশি ম্যাটার করে। তো ওক্ষেত্রে নিজের বাড়িটার দিক দিয়ে লোকে আর সে ইনভেস্টমেন্ট স্টেটমেন্টটা কাজে লাগায় না যে আমি 20,000 টাকা রেন্টে দিয়ে 20,000 টাকা এসআইপি করবো। তো সেক্ষেত্রে সবাই লোন ধার দেনা করে সবাই আলটিমেটলি লোনটা নিয়ে বাড়ি কিনেই ফেলে। কিন্তু সামহাও কোনো একটা জায়গায় একটা তর্ক চলে যে আমার জমির দাম যেভাবে বাড়ছে বা বাড়ির দাম যেভাবে বাড়ছে বা ফ্ল্যাটের দাম, বাড়ি বা ফ্ল্যাটের দাম, জমির দাম যেভাবে বাড়ছে, পৃথিবীতে অন্য কিছু বাড়ছে না। একদম রাইট। তো দুটো কন্ট্রাডিক্টরি হচ্ছে না, এটাই কি বলবে? কোনটা কন্ট্রাডিক্টরি হচ্ছে? মানে এক হচ্ছে আমি টাকা নিয়ে এসআইপি করে ফেললাম, আর এক হচ্ছে জমি বাড়ির দাম, জমি বাড়ি আমার অ্যাসেট, সেটা আমার হাতে রইলো, আমি যেভাবে বাড়ছে সেভাবে অন্য কিছু বাড়ছে না। না, এখানে তাহলে দুটো স্টেটমেন্ট রয়েছে। তাহলে তুমি তোমার টাকাটা দিয়ে জমি বা বাড়ি যে জায়গাটা কিনছো তুমি, সেটা কোন স্টেজে রয়েছে সেটা বুঝিয়ে বলো। এটা একটা ম্যাটার করছে, রাইট? যেমন তুমি যদি আজকে যদি নিউ টাউনের এক্সাম্পল নাও, ঠিক আছে? নিউ টাউনে আজ থেকে 10 বছর আগে যে ইনভেস্ট করেছিল, যে জমি কিনেছিল, তার টাকা কিন্তু আজকে বহুগুণ বেড়ে গেছে।
এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক সবার থেকেও বহু গুণ মাল্টিপল হয়ে গেছে। রিজন কি? কারণ নিউ টাউন আজ থেকে 10 বছর আগে 2010 সালে 12 সালে সেই সময় নিউ টাউন মানুষকে স্বপ্ন দেখাচ্ছিল যে নিউ টাউন আজ থেকে 10 বছর পরে একটা মস্ত বড় স্মার্ট সিটি, একটা মস্ত বড় টাউনশিপ রূপে প্রতিষ্ঠিত হবে। তখন ওখানে কিন্তু মানে একদম জঙ্গল ছিল, না ছিল অ্যাক্সিস মল, না ছিল নোভোটেল, না ছিল বড় কোনো রাস্তাঘাট, না ছিল বিশ্ববাংলা গেট। তখন ওখানে জমির যার দাম ছিল মানুষ একদম খুব অল্প কষ্টে পেয়েছে। আজকে সেই টাকা যখন পুরো নিউ টাউন পুরো একদম মডার্ন টাউনশিপে যখন পরিণত হলো, তো বাই ডিফল্ট সেই টাকা কিন্তু মাল্টিপল এক্সে কিন্তু বেড়ে গেছে। বাট আজকে তুমি যদি দেখো, আজকে কেউ যদি নিউ টাউনে ইনভেস্ট করছে, প্রপার্টি কিনছে বা ফ্ল্যাট কিনছে, তখন কিন্তু সেই টাকাটা আগামী 10 বছরে কিন্তু সেই মাল্টিপল এক্স কিন্তু হবে না, কারণ নিউ টাউন অলরেডি হবে না। মানে সেটা যে অ্যাকশন এরিয়াতেই যায়, যে অ্যাকশনের অত যাও, কারণ আজকে ওয়ানে তো নেই একদম। বাট তুমি অ্যাকশন এরিয়া 2, 3 যেখানে তুমি কেন না কেন, আজকে নিউ টাউনে 10 বছর আগে যে স্কোপটা ছিল সেই স্কোপ কিন্তু আজকে নেই। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম মুদ্রা বাংলা ভাষায়, যে বাড়ি কেনার সময় আগে দেখতে হবে আমি কেন কিনছি, নাকি? একদম, কেন কিনছি। এবার নেক্সট কোশ্চেন, যদি আমি ইনভেস্টমেন্টের দিকে যদি আমি ভাবছি, তো যে জায়গাটা আমি কিনছি সেই জায়গাটা এই মুহূর্তে কোন স্টেজে রয়েছে, ডেভেলপিং অর ডেভেলপড? কারণ রিয়েল এস্টেটের দুটো ফেজ খুব ইম্পর্টেন্ট, একটা ডেভেলপড, একটা ডেভেলপিং। যদি নিউ টাউনের কথা বলো, নিউ টাউন আজ থেকে 10 বছর আগে ছিল ডেভেলপিং স্টেজে, কিন্তু আজকে কিন্তু ডেভেলপ স্টেজে এসে গেছে। আচ্ছা, তো ডেভেলপিং স্টেজে কেউ যদি টাকা ইনভেস্ট করে, তো যেমন শহর বা কোনো প্রপার্টি বা কোনো টাউনশিপ ডেভেলপড করে, তখন তোমার টাকাটাও সেই অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকে। বাট যখন তুমি ডেভেলপড জায়গাতে প্রপার্টি কিনছো, সেখানে তার কোনো স্কোপ নেই অ্যাকচুয়ালি। তো রিস্ক বেশি হয় না ডেভেলপিং হয়? ধরো ডেভেলপ হলো না কোনো কারণে, সেখানে একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টরে কাজ করে। যেমন আজকে কেউ যেমন স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছে, কেউ কারোর টিপসে কথা শুনে ইনভেস্ট করছে, কেউ রিসার্চ অ্যানালিস্ট করে একদম পুরো প্রপার রিসার্চ করে কোম্পানি পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিসার্চ করে টাকা লাগাচ্ছে। তো রিয়েল এস্টেটও তেমনি সেম জিনিস। এবার সাধারণ লোক তো অত বুঝবে না। ধরো সে তোমার নেভেস্টা গ্রুপের থেকে কোনো একটা জায়গা কিনবে, সে লোকটার কাজটা কি? তার জীবনের স্বপ্ন আমি একটা বাড়ি কিনবো। একদম রাইট। তো সে কিভাবে এগোবে? তো সেক্ষেত্রে তো সবচেয়ে আমি তো বলবো এটা প্রথম কথা, যে তোমাকে সঠিক জায়গাটা প্রথম চুজ করতে হবে। একটা সঠিক কোম্পানি বা একটা সঠিক পোর্টফোলিও, একটা সঠিক ডেভেলপার চুজ করতে হবে। আজকে আমাদের কাছে যে সমস্ত প্রপার্টি রয়েছে, আমাদের কাছে একদম সঠিক রাইট প্রপার্টিজ রয়েছে, রাইট কাস্টমার ওরিয়েন্টেড রয়েছে, এবং কাস্টমারের যেটা প্রসপেক্ট, যে আমি ইনভেস্টমেন্ট করে টাকাটা মাল্টিপ্লাই করবো, তো আমাদের প্রপার ডেভেলপিং জায়গা রয়েছে যেগুলো আমরা প্রপার ডেভেলপ করছি অ্যাকচুয়ালি। তো আমাদের কাছ থেকে তো সেখানে কোনো তো মানে কোশ্চেন অ্যারাইজ করে না। আর বাকি এমনি সময় সে আইডেন্টিফাই করবে সেটা তোমার মানে খুব সিম্পল ওয়েতে। মানে আজকে কেউ যদি ইনভেস্ট করবে ভাবছে, তো সে যে জায়গা থেকে বিলং করছে তার আশেপাশেই প্রথম সে নিশ্চয়ই দেখবে যে আমার কোন জায়গাটা প্রথমে ডেভেলপ করছে। আর না হলে যদি কেউ বেঙ্গলের বা কোনো কলকাতার কেউ যদি থাকে আশেপাশে, তার ফার্স্ট চয়েস আমার মতে হওয়া উচিত যে নিউ টাউন, এবং তার নিউ টাউনের মানে সারাউন্ডিং এরিয়াগুলো যেগুলো ডেভেলপ করছে। কারণ নিউ টাউন অলরেডি ডেভেলপড হয়ে গেছে, এখনো করে লাভ নেই। তো নিউ টাউনের সারাউন্ডিং যে এরিয়াগুলো, সেগুলো কিন্তু এখন ডেভেলপিং স্টেজে রয়েছে। মানে বৈদিক ভিলেজের দিকে বা রাজারহাটের দিকটাতে বা অ্যাকশন এরিয়ার 3 যার নেক্সট ফেজটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার একটা দ্বিতীয় প্রশ্ন, ফ্ল্যাট বাড়ি নাকি জমি কিনে নিজের বাড়ি তৈরি করা? এটা কোন প্রসপেক্টে বলছো? ইনভেস্টমেন্ট, অ্যাসেট ইনভেস্টমেন্ট, হোয়াটএভার। তো নো ডাউট ল্যান্ড, মানে জমির ওপর নিজের বাড়ি। কারণ আজকে ফ্ল্যাট তুমি যদি দেখো ইনভেস্টমেন্টের দিক দিয়ে, আজকে যে মানুষটা 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, সে ডেভেলপিং স্টেজে হোক কি ডেভেলপ স্টেজে হোক, হয়তো 5 বছর পরে যদি ডেভেলপিং স্টেজে থাকে হয়তো 1 কোটি রিটার্ন দেবে। বাট একটা সার্টেন টাইমের পরে, 10 বছর, 15 বছর, 20 ইয়ার্স পরে সেই ফ্ল্যাট কিন্তু আস্তে আস্তে ডিপ্রিসিয়েট করবে যত এই ফ্ল্যাটের বয়স বাড়বে। আচ্ছা, মানে সে যেখান থেকে যা ইচ্ছে করুক। যদি ডেভেলপ স্টেজে কিনছে তো দাম তো খুব একটা বেশি বাড়ছে না, ওটা তো একদম পুরোপুরি নেগেটিভ প্রপার্টি হয়ে গেল তাহলে, ঠিক আছে। আর যদি ডেভেলপিং স্টেজে হচ্ছে, দাম বাড়ছে ঠিক আছে, বাট একটা সার্টেন টাইম অবধি বাড়বে, 5 ইয়ার্স, 6 ইয়ার্স কি 10 ইয়ার্স অবধি। বাট যখনই 10 বছর পরে যাচ্ছে, তখন কিন্তু ওই ভ্যালু থেকে, মানে 10 বছরে সাপোজ 50 লাখের ফ্ল্যাট সাপোজ 1 কোটি হয়ে গেল কি 1.5 কোটি হয়ে গেল, ওই পিক থেকে কিন্তু তারপর যত ইয়ার্স যাবে সেই দামটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। রিজন কি? কারণ ফ্ল্যাটের বয়স বাড়লে ফ্ল্যাটটা অটোমেটিক ডিপ্রিসিয়েট করে। আচ্ছা, এটা কিন্তু ফ্ল্যাটের দিক দিয়ে কিন্তু একটা নেগেটিভ একটা রোলস প্লে করে, সেটা কিন্তু জমির দিকে কিন্তু নয়। কারণ যখন কেউ ল্যান্ড কিনছে, সে 5 বছর পরে হোক কি 10 বছর পরে হোক কি 20 ইয়ার্স পরে হোক না কেন, লকডাউন এসে যাক, কোভিড এসে যাক, ভূমিকম্প হয়ে যাক, পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাক, যদি ল্যান্ড টিকে থাকে তাহলে কিন্তু ল্যান্ড অ্যাপ্রিসিয়েট করবেই। তো
চোখ বন্ধ করে। এবার দ্বিতীয় প্রশ্ন, ধরো কিছু ল্যান্ড থাকে যেগুলোকে বলা হয় ধান জমি বা শালি জমি, কিছু জায়গা থাকে যেগুলোকে বলা হয় বোধহয় কমার্শিয়াল ল্যান্ড। তো ন্যাচারালি ধান জমির দাম কম হয়, একদম। সেক্ষেত্রে কি করণীয়? ইনভেস্টমেন্টের দিক দিয়ে হ্যাঁ, আমি পুরোটাই বলছি ইনভেস্টমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্ট পুরোটাই বলছি এমন একজনের ক্ষেত্রে যার একটা প্রাইমারি থাকার জায়গা আছে, তারপরে সে কিছু করতে চাইছে। বা সেক্ষেত্রে ও যদি শুধুমাত্র ল্যান্ডে ইনভেস্ট করতে চাইছে, তো সেটা ডাজ নট ডিপেন্ড অন দ্য এগ্রিকালচার ল্যান্ড অর কমার্শিয়াল ল্যান্ড অর বাস্তু ল্যান্ড অর ওয়েটল্যান্ড। প্রথম ল্যান্ডটা কোথায় আছে ওটা আমাকে দেখতে হবে। সাপোজ এমন হলো যে আমি শহর থেকে 50 কিলোমিটার দূরে একটা কমার্শিয়াল ল্যান্ড রয়েছে, তো সেখানে আমি ইনভেস্ট করে দিলাম, তো সেটা তো ওর্থ ইট নয়। বা হয়তো শহরের মাঝখানে কোথাও একটা এগ্রিকালচার ল্যান্ড রয়েছে, ফাঁকা হয়তো পড়ে আছে, আমি সেটা ইনভেস্ট করলাম, সেটা হয়তো ওর্থ ইট হতে পারে। তো ওকে, ল্যান্ড ইনভেস্টমেন্টটা কমার্শিয়াল ওর এগ্রিকালচার ওর ওয়েট ওর বাস্তু ল্যান্ডের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে অলওয়েজ যে ল্যান্ডটা কোথায় রয়েছে, ওর চারিপাশে কি ডেভেলপ হচ্ছে, ওর স্কোপ কি রয়েছে আগামী 2 ইয়ার্স ডাউন দ্য লাইন, 3 ইয়ার্স ডাউন দ্য লাইন, 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, ওর স্কোপ কি রয়েছে ওইটাকে আগে হিসাব করতে হবে। ওটাকে হিসাব করতে হবে আগে। এবং ওই ল্যান্ডের চারপাশে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট প্ল্যানিং আগামী 5 বছরে কি হতে হচ্ছে, এবং তার পাশাপাশি আশেপাশে যারা ডেভেলপ করছে, যারা বড় বড় ডেভেলপার, তারা কি প্ল্যান করছে। তাহলে ধরো কোনো লোক ফ্ল্যাট বা বাড়ি বা কিছু একটা কিনতে গেছে, সেটা নেভেস্টা গ্রুপ হোক, যেখান থেকেই হোক, কি জিনিস আগে চেক করা দরকার? প্রথম যেটা বললাম, যে আমি যখন ইনভেস্টমেন্ট প্রসপেক্টে আমার যখন মাথায় থট রয়েছে, তো যেখানে আমি জায়গাটা চুজ করতে চাইছি সেই জায়গার একটু রিসার্চ করতে হবে। কারণ জায়গা যখন আমি কিনতে যাচ্ছি, জায়গার ডেভেলপমেন্ট স্কোপ দেখতে হবে, জায়গাটার কি গ্রোথ রয়েছে, আগামী 5 বছরের একটা গ্রোথ প্ল্যান তো আমাকে রিসার্চ করতেই হচ্ছে। যখন এগুলো টোটাল অল কমপ্লিট হয়ে গেল, আর দেন তারপর হয়তো বাই ডিফল্ট আমি একটা দেখলাম কি আমার জায়গা একটা পছন্দ হয়েও গেল, ঠিক আছে, দেন আমার কাজ শুরু হচ্ছে ওখান থেকে ওই জায়গাটা প্রথম চুজ করলাম। চুজ করার পর যে ল্যান্ড ওনার্স রয়েছে তার থেকে আমি সমস্ত জমির সমস্ত পেপারস লাইক ডিড, রেজিস্ট্রি ডিড, মিউটেশন, ট্যাক্স, পর্চা, এই বেসিক থিংসগুলো, ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পরে যদি আমার মনে হয় যে এরপর লিঙ্কেজ ডিড লাগবে, ঠিক আছে, লিঙ্কেজ ডিড এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ জমির ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আজকে যে ল্যান্ড ওনার, ঠিক আছে, তার হয়তো সমস্ত রেজিস্ট্রি ডিড, মিউটেশন, ট্যাক্স, পর্চা সব কিছু ওকে রয়েছে, বাট অনেক সময় দেখা যায় যে আমরা যখন অ্যাডভোকেটদের যখন আমরা পুরো ল্যান্ডটাকে সার্চ করি, যখন আমরা পুরো কোর্ট সার্চিং করি 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 50 ইয়ার্স যখন আমরা রেকর্ড হিস্ট্রি করি, লিঙ্কেজ ডিড পাওয়া যায় না। লিঙ্কেজ ডিড বলতে এর আগে যে ওনার ছিল, তার আগে যে ওনার ছিল, এবার মাঝখানে কোনো ফলস সেল হয়েছে কি না, তো সেটা দেখার জন্য আমাদের লিঙ্কেজ ডিড কিন্তু আমাদের চেক করতে হয়, ঠিক আছে। এই লিঙ্কেজ ডিডটা পেয়ে যাওয়ার পরে তখন আমাদের মেন কাজ হবে সমস্ত পেপারসগুলোকে কম্বাইন্ড করে আমাদের যে লয়ার রয়েছে, লয়ারকে আমরা ওটাকে পুরো সাবমিট করে দেওয়া, এবং লয়ার ওটাকে 3 to 5 ওয়ার্কিং ডেজের মধ্যে যখন পুরো কোর্ট সার্চিং করে যখন পুরো ফাইনাল রিপোর্ট দেবে, যখন পুরো গো হেড করবে, দেন উই ক্যান গো হেড। আচ্ছা, একটা জিনিস বলো, অনেকে বলেন যে জমি বা ফ্ল্যাট বা বাড়ি কেনার সময় এজেন্টের সাহায্য নেওয়া উচিত, অনেকে বলেন দরকার নেই। একটা 1% 2%-এর গল্প, সেই আলোচনাটাই যাচ্ছি না, যার যেরকম সার্ভিস চার্জ দিলে দিল, না দিলে না দিলে, যা পারলো করলো। তোমার মতে কি হওয়া উচিত? আমার মতে এক্ষেত্রে তো মানে আমার একদম প্রসপেক্টিভ পুরো সম্পূর্ণ আলাদা। আমার মতে এখন মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে, এখন মানুষের হাতে অলরেডি স্মার্টফোন এসে গেছে, যেটা 5 বছর আগে হয়তো অতটা র্যান্ডমলি হয়তো ছিল না, মানে কোভিডের আগে অনেক মাল্টিপল টাইমস অনেক ইনক্রিজ হয়ে গেছে। 5 বছর আগে রিয়েল এস্টেটের মার্কেট যেটা ছিল, 80% ডেভেলপারের নিজস্ব ফেসবুক পেজ অবধি কিন্তু ছিল না, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তারা সমস্ত মার্কেটিং, সমস্ত কাস্টমার অ্যাকুইজিশন এজেন্টের থ্রুতেই হতো, বাট কোথাও না কোথাও কোভিডের পরে কিন্তু গল্প অনেকটা পাল্টে গেছে, এবং মার্কেটে এই কনসালটেন্ট যে ফিল্ডটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কিন্তু কোলাপস করেছে, নট অনলি ফর রিয়েল এস্টেট, ইন এভরি ইন্ডাস্ট্রি। আচ্ছা, আজকে তুমি দেখো যদি হোটেল ইন্ডাস্ট্রি থেকে স্টার্ট করে আজকে আমরা কেউ কিন্তু ট্রাভেল এজেন্টের থেকে বুক খুবই অল্প করি, মানে খুব রেয়ার কেসে করি, আদারওয়াইজ আমরা মেক মাই ট্রিপ ওয়ো থেকে আমরা কিন্তু হোটেল বুক করি, একদম রাইট। আজকে কিন্তু আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে অলরেডি এজেন্টের রোল খুব মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে ছিল, যে আমরা যে কোনো ব্রোকার বা কনসালটেন্টের নাম্বার আমরা ফোনে রাখতাম, আজকে কিন্তু সব কিছুর জন্য নির্দিষ্ট পার্টিকুলার প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাপ রয়েছে, রাইট। আমরা কিন্তু কোনো কিছুর জন্য কিন্তু আমরা সেই এজেন্টের রোল কিন্তু প্লে করছি না। তো আজকে কোথাও না কোথাও যারা আজকে কাস্টমার রয়েছে, আজকে মেজরিটি কাস্টমার কিন্তু ডাইরেক্টলি ডেভেলপারের কাছে এসে কিন্তু ল্যান্ড কিনে নিচ্ছে বা ফ্ল্যাটস কিনে নিচ্ছে, কেউ কিন্তু এজেন্টের কাছে বা কনসালটেন্টের কাছে কিন্তু অতটা কিন্তু যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটা ওপিনিয়ন রয়েছে
যে আজকে এই কনসালটেন্ট ইন্ডাস্ট্রি, আজকে এই সমস্ত এই যে ব্রোকার ইন্ডাস্ট্রি এটা রয়েছে, এটা খুবই ভালো ইন্ডাস্ট্রি। কারণ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির রোলটা কোথাও না কোথাও আমার মনে হয় যে কাস্টমারকে সঠিক সার্ভিস দেওয়াটা হচ্ছে মেন কাজ। কারণ অনেক সময় তো কাস্টমার বুঝবেও না যে তার কি দরকার। একদম রাইট, বুঝবেও না। এবং কারণ কাস্টমারের নিডটাকে আইডেন্টিফাই করাটা হচ্ছে প্রপার্টি যে কনসালটেন্ট রয়েছে ওনার হচ্ছে মেন কাজ। কিন্তু আজকে কোথাও না কোথাও মার্কেটে তার উল্টো হচ্ছে, মানে কাস্টমারের যা নিড সেই নিড না বুঝে যে কনসালটেন্ট রয়েছে সে কি করছে, তার বেনিফিটটা কোথায়, সেটা কিন্তু তাকে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট চিপকে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে অ্যাকচুয়াল কাস্টমার যার কাছে হয়তো এক্সপিরিয়েন্সটা রিয়েল এস্টেটে ভালো হওয়ার ছিল, তার আলটিমেটলি কিন্তু বিটার হয়ে যাচ্ছে। ওকে। আর সেক্ষেত্রে কি এই পুরো মার্কেট, এই যে ইন্ডাস্ট্রিটা রয়েছে রিয়েল এস্টেটে, এই যে পুরো কনসালটেন্ট ইন্ডাস্ট্রিটা আজ লাস্ট 5 বছর থেকে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট সাফার করছে। আজকে সেই ক্ষেত্রে আমার একটা স্ট্রং ওপিনিয়ন রয়েছে, এই ইন্ডাস্ট্রি যেটা আনঅর্গানাইজডভাবে চলছে লাস্ট অনেক বছর ধরে, সেই ইন্ডাস্ট্রি এবার মনে হয় কোথাও না কোথাও সময় এসে গেছে সেই ইন্ডাস্ট্রিটাকে আনঅর্গানাইজটাকে অর্গানাইজড করার সময় এসে গেছে। মানে এজেন্টদের একটা কোনো নেটওয়ার্ক একটা কমিউনিটি তৈরি করা আই থিঙ্ক কোথাও না কোথাও সময় এসে গেছে। আর আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা সময় আসে। যেমন তুমি যদি দেখো আজকে হোটেল ইন্ডাস্ট্রি যদি কথা বলি, রাইট, আজকে আজ থেকে 10 বছর আগে 2010 সালে 2012 সালে যখন আমরা হোটেল বুক করতাম, যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি আমি ডেস্টিনেশন বলি, কোথায় রয়েছে আমাদের মেন ডেস্টিনেশন দীঘা রয়েছে, দার্জিলিং রয়েছে, যখনই আমরা বাস থেকে নামতাম, গাড়ি থেকে নামতাম, প্রাইভেট কার থেকে নামতাম, প্রচুর লোক ওখানে ছেঁকে ধরতো। দে আর লাইক এজেন্টস, রাইট। বাট আজকে কিন্তু সেই টাইম কিন্তু নেই। আজকে ওখানে একটা লোক কিন্তু তোমার কাছে আসবে না, কারণ সবাই জানে যে এখানে এসছে হোটেল বুক করেই এসছে, কিছু একটা সে করেই এসছে, রাইট। তো আজকে যে হোটেল ইন্ডাস্ট্রি এত বড় ভাস্ট ইন্ডাস্ট্রি এজেন্টস এবং ব্রোকারের দ্বারা চলতো, আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু আর নেই। আজকে সেই পুরো আনঅর্গানাইজড মার্কেটটাকে যে অর্গানাইজড করেছে তাকে আমরা আজকে ওয়ো, মেক মাই ট্রিপ, এয়ারবিএনবি নামে কিন্তু তাকে আমরা চিনি। আজকে যদি আমি কার ইন্ডাস্ট্রির কথা বলি, যখন তুমি হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে গাড়ি খোঁজার জন্য আসতে, কলকাতা আসার জন্য, পাকসাগর আসার জন্য, লাইন নিতে হতো এবং সেখানে ট্যাক্সি স্ট্যান্ড থাকতো এবং ইউনিয়ন থাকতো। সে ইউনিয়নের দ্বারাই তোমাকে গাড়িটা বুক করতে হতো এবং ইউনিয়নের একটা হিউজ পার্সেন্টেজ কমিশন থাকতো। আজকে এই পুরো কার ইন্ডাস্ট্রি যে ইউনিয়নের দ্বারা চলতো আসতে 10 বছর আগে, আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই পুরো ভাস্ট একটা কার ইন্ডাস্ট্রির মতো মার্কেটটাকে, এই আনঅর্গানাইজড মার্কেটটাকে যে অর্গানাইজ করেছে, তাকে আজকে আমরা নিশ্চয়ই ওলা এবং উবের নামে তাকে আমরা চিনি। তো আজকে কোথাও না কোথাও রিয়েল এস্টেটের এই পুরো ভাস্ট আনঅর্গানাইজড মার্কেটটাকে কোথাও না কোথাও আজকে আমরা ট্রাই করছি অর্গানাইজ করার, যাকে হয়তো আজ থেকে কিছু বছরের মধ্যে নোভেস্টা গ্রুপ নামে হয়তো চিনব। কিভাবে করছো বলো? এটা নোভেস্টা গ্রুপ একটা থট, একটা আইডিয়া, যেখানে আমরা রিয়েল এস্টেটে একটা লুফলস খুঁজে বার করেছি। যখন আমরা রিয়েল এস্টেটে ডেভেলপ করা আমরা স্টার্ট করি, যখন আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট অলরেডি আমাদের স্টার্ট হয়, আমরা একটা রিয়েল প্রবলেম কোথাও না কোথাও ফেস করি। আমাদের প্রজেক্টের নাম ইকো স্মার্ট সিটি, রাজারহাটে রয়েছে, মোর দেন 150 বিঘা টাউনশিপ আমরা করছি। এটা রাজারহাটের রেকজোয়ানি মোড় ঠিক আছে। ইকো স্মার্ট সিটি রাজারহাটে ওয়ান অফ দ্য বিগেস্ট স্মার্ট টাউনশিপ হচ্ছে, 150 বিঘা রেজিস্টার্ড ল্যান্ড, তার উপর আমরা করছি। তো আজকে কোথাও না কোথাও যখন আমরা ওই প্রজেক্টটা যখন আমরা স্টার্ট করি এবং যখন আমাদের কাস্টমার্স আসতে থাকে, আমাদের কাছে এজেন্টস আসতে থাকে, সমস্ত ধরনের মিক্সড অডিয়েন্স আসতে থাকে, দিন একটা জিনিস আমরা রিয়েলাইজ করি যে কাস্টমার আসছে, সে যখন ডাইরেক্টলি আসছে, হি অর সি ইজ ভেরি হ্যাপি যে সে একটা ভালো ডিল পেয়ে গেছে। বাট যখন এজেন্টের থ্রুতে আসছে, হয়তো ভালো ডিল পেয়ে গেছে, বাট কোথাও না কোথাও সে কিন্তু ডিসহার্টেন্ড, সে কিন্তু ডিসস্যাটিসফাইড। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে, কারণ যখন সে এজেন্টের থ্রুতে আসছে, তার মাথায় একটা কোশ্চেন অলওয়েজ আসছে, এজেন্টকে আমাকে কমিশন দিতে হবে 1%, 2% অর সামথিং, কিছু একটা দিতে হবে, ঠিক আছে। আর সেই জায়গাটাকে আমি ওটা প্রথম আইডেন্টিফাই করলাম যে এখানে একটা কাস্টমারে কিন্তু কোথাও না কোথাও একটা নেগেটিভ জায়গা কাজ করছে একটা প্রপার্টি অ্যাকোয়ার করার সময়। আর এর থেকেও একটা বড় আমি যেটা জিনিস অবজার্ভ করলাম, যখন কোনো এজেন্ট কোনো কাস্টমারকে প্রপার্টি দেখাতে নিয়ে আসছে, ওই এজেন্টের কিন্তু কোনো নাম বা কোনো আইডেন্টিটি কিন্তু নেই। নাম বা আইডেন্টিটি নেই মানে আজকে তুমি যদি দেখো একটা প্রপার্টি কনসালটেন্ট যিনি রয়েছে, হয়তো সে নিজের কোনো আইডেন্টিটি আলাদা করে তৈরি করেছে, নিজস্ব কোনো ফার্ম করেছে, অ্যাকচুয়ালি সে তো কোম্পানির কেউ নয়, যে কোম্পানির সঙ্গে সে আজকে যে কাজ করছে, সে তো হবে না, সে 5টা কোম্পানির সঙ্গে কাজ করছে। বাট তুমি যদি একটা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, সে কি দেখছে যে তুমি তো মানুষটা এই কোম্পানির কেউ নয়, তাহলে আজকে তোমাকে আমি কেন টাকা দেবো? আজকে কাস্টমারের কাছে সেই মাইন্ডে কিন্তু সেই জিনিসটা অ্যারেঞ্জ করছি। আমি হয়তো তাকে আলাদা করে অ্যাজ এ ডেভেলপার সাইড থেকে আলাদা করে টাকা দিচ্ছি, দ্যাট ইজ ওয়েল এন্ড গুড, সেটা অন্য কথা। বাট কাস্টমার কিন্তু দিতে চাইছে না, কাস্টমারকে ডাইরেক্টলি কোশ্চেন করছে, হু আর ইউ?
আচ্ছা, সেটা ডিল হওয়ার আগে হোক কি ডিল হওয়ার পরে হোক। হ্যাঁ, মানে সেই নিয়ে প্রচুর ঝুট ঝামেলা, প্রচুর এসব তো ঝুট বাজারে ঝামেলা, চলছে। এটা কিন্তু হতেই থাকে, এটা কিন্তু তুমিও ফেস করেছো, দেখবে আমিও ফেস সবাই করেছি, করেছে। সবাই করেছে ফেস। এবং সেই ঝামেলা কিন্তু আজকের ঝামেলা নয়, 10 বছর আগেও যা ছিল আজকেও যা ছিল 10 বছর পরেও কিন্তু তা চলতে থাকবেই, একদম রাইট? তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করি যে আজকে যারা এজেন্ট, যারা প্রপার্টি কনসালটেন্ট, যারা সত্যিকারে অথেন্টিকেটলি কাজ করছে, তারা কিন্তু আজকে রিয়েল প্রবলেম ফেস করছে কিছু মানুষের জন্য। আজকে সেই মার্কেটটাকে, সেই আনঅর্গানাইজড মার্কেটটাকে অর্গানাইজ হওয়া দরকার ছিল। আজকে সেই লুপহোলসগুলো আমরা আইডেন্টিফাই করে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যাকে আমরা আজকে নোভেস্টা গ্রুপ নামে চিনি। এবং সেই প্ল্যাটফর্মে আমরা কি করেছি, যে যারা 4টে জায়গাতে 10টা জায়গাতে কাজ করে, তারা একটা জায়গাতে কি করে কাজ করবে, তাদের আইডেন্টিটি কি করে তৈরি হবে, তাদের কেরিয়ার কি করে এস্টাবলিশ হবে, তারা কি করে নিজে এখানে বিজনেস সেট করে নিজের এম্পায়ার কি করে তৈরি করবে, একজন রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর কিভাবে তৈরি হবে, সেখানে সেই প্ল্যাটফর্ম আমরা তাকে দিচ্ছি। কিভাবে হবে? রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর কিন্তু সিরিয়াস টাকার ব্যবসা, একদম সিরিয়াস টাকার ব্যবসা, মানে যথেষ্ট টাকা, একদম 100%। বাট আমরা নোভেস্টা গ্রুপে কিন্তু যারা রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর হতে চায়, এক্ষেত্রে কারো যদি সিরিয়াস টাকা না থাকে, যাকে আমরা সিরিয়াস টাকা বলি, সিরিয়াস টাকা যদি না থাকে সেও কিন্তু হতে পারবে। মানে সিরিয়াস টাকা মানে কি বলছি, আজকে ধরো একটা অ্যাভারেজ ফ্ল্যাটের দাম 40 থেকে 50 লাখ, একদম রাইট, অ্যাভারেজ ফ্ল্যাটের দাম, একদম রাইট। তার 2% মানে কিন্তু মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকা একটা চলে আসছে, একদম। এবং সেটাও মানে খুব কম হচ্ছে না। হুম, না সরি, 40,000 হচ্ছে তোমার হ্যাঁ একটু বেশি, 80,000 1 লাখ টাকার মতো, একদম। সেটাও কিন্তু মন্দ টাকা নয়। মন্দ টাকা নয়, একদম নয়। বাট আজকে তুমি যদি দেখো, আজকে যারা প্রপার্টি কনসালটেন্ট, আজকে এটা আমি সত্যি মার্কেটে খুব, আমি আসলে খুব অবজার্ভ খুব আমি করি। আজকে 5 বছর আগে যে প্রপার্টি কনসালটেন্টটা একটা স্প্লেন্ডার বাইক নিয়ে ঘুরতো, সে আজকেও কিন্তু স্প্লেন্ডার বাইক নিয়ে ঘুরছে। আচ্ছা, এর রিজন কি? কারণ ওই যে বলছো না, 50 লাখের একটা ডিল হলে 80,000 1 লাখ পাচ্ছে, টাকাটা মন্দ নয়, বাট এই মন্দ টাকাটা কিন্তু প্রত্যেক মাসে আসছে না। না সে তো যখন হয়তো ডিল হবে কোয়ার্টারলি তখন কি আসবে। 6 মাসে একটা ডিল হচ্ছে, কি বছরই হয়তো একটা ডিল হচ্ছে, হয়তো খুব রেয়ার কেসে হাজারে হয়তো 1-2 জন হয়তো খুব ওখান থেকে লাফিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে এবং খুব মোটা টাকা হয়তো ইনকাম সেটা করছে, এক্সেপশন। এক্সেপশন কেস। বাট 95% কিন্তু এই লাইনে যারা কাজ করছে, যে স্প্লেন্ডারে ছিল আজ থেকে 5 বছর আগে, সে আজকেও কিন্তু সে কিন্তু স্প্লেন্ডারই রয়েছে। এটা কিন্তু আমার রিয়েল অবজারভেশন। তো আজকে সেই জায়গাটা আমি চেঞ্জ করতে চাইছি, এবং আমি প্রাউডলি আজকে বলতে পারি যে লাস্ট 1 বছরের মধ্যে আজকে আমাদের মোর দেন 100+ অ্যাক্টিভ রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, অ্যান্ড দে আর আর্নিং ইন মোর দেন 7 ডিজিট ইন এ ফিনান্সিয়াল ইয়ার। সিরিয়াস মানি, সিরিয়াস মানি। আচ্ছা, তো তারা কিভাবে কাজ করছে? তারা সবচেয়ে এটা বড় কাজ, ধরো তার কাছে অত ক্যাপিটাল নেই, ক্যাপিটাল নেই, তাদেরকে সবচেয়ে এটা আমরা বড় প্লাস পয়েন্ট দিচ্ছি দাদা, যে তাদেরকে আমরা একটা আইডেন্টিটি দিচ্ছি, নোভেস্টা গ্রুপের অথরাইজড বিজনেস পার্টনার। তারা আমাদের সঙ্গে অথরাইজডলিভাবে জয়েন করছে, তারা আমাদের সঙ্গে একদম প্রপার লিগ্যাল এগ্রিমেন্টে আসছে, এবং তাদেরকে আমরা প্রপার আইডি কার্ড দিচ্ছি। সবচেয়ে বড় জিনিস আইডেন্টিটি দিলাম, রাইট? আইডেন্টিটি দেওয়ার পরে তাদেরকে আমরা একটা কেরিয়ার অপশন দিচ্ছি, নট দ্য কমিশন। এজেন্টদের আমরা কমিশন দিই, বাট এক্ষেত্রে যারা আমাদের নোভেস্টা গ্রুপের অথরাইজড পার্সন, যারা রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর হিসেবে জয়েন করছে, তাদেরকে আমরা কমিশন নয় দাদা, তাদেরকে আমরা প্রফিট শেয়ারিং দিচ্ছি। কারণ আজকে নোভেস্টা গ্রুপের প্রজেক্ট কিন্তু 4টে অন্য ব্র্যান্ডের প্রজেক্ট না, আমাদের ইনহাউস প্রজেক্ট। তো আজকে আমরা জানি যে আমরা কি করে প্রফিট মার্জিন করছি, বের করছি, এবং কতটা বের করছি। তো আজকে কিন্তু আমরা আমাদের যারা রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর রয়েছে, তাদেরকে আমরা 1%, 2%, 3% কমিশন দিচ্ছি না, তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট শেয়ারিং দিচ্ছি, যেটা কিন্তু 2-3% থেকে অনেক বেশি। আচ্ছা, এটা একটা জিনিস। সেকেন্ড পয়েন্ট গেল এটা। আর থার্ড পয়েন্টটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে রিয়েল এস্টেটে যারা কাজ করছে, যারা প্রপার্টি কনসালটেন্ট হিসাবে, তাদের কিন্তু কোনো কন্টিনিউয়াসনেস নেই। কিন্তু আজকে হয়তো এই মাসে হয়তো 1 কোটি ডিল হয়তো হয়েও গেল, নেক্সট মাসে হয়তো হলোও না, থার্ড মাসে হয়তো আবার হয়ে গেল, নেক্সট 3 মাস আবার হলো না। তো এই জিনিসটা হচ্ছে, তার মানে কি, একটা বিজনেসে একটা প্রপার, তো তাহলে একটা সাস্টেনেবিলিটি নেই। বাট আজকে যারা নোভেস্টা গ্রুপের সঙ্গে রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর হিসাবে জয়েন করছে, তাদের একটা সাস্টেনেবিলিটি আমরা দিচ্ছি, তাদেরকে আমরা একটা রেকারিং হিসাবে, তাদেরকে একটা ফিক্সড প্লাস একটা আনলিমিটেড ইনকাম একটা অপরচুনিটি দিচ্ছি, যেখানে এখানে আমাদের প্রত্যেক মাসে একটা বিজনেস টার্নওভার একটা সিস্টেম বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। আর আজকে সেই এক্সাম্পলস হয়তো কোথাও না কোথাও আজকে আমরা যেটা তৈরি করতে পেরেছি, মোর দেন 100+ এক্সাম্পলস উই হ্যাভ বাহ, রাইট নাও। তো এটা একটা আমাদের কাছে একটা হিউজ অ্যাচিভমেন্ট, এবং তার থেকেও বড় কথা যে 100টা মানুষের লাইফে আমরা কিছুটা হলে আমরা কন্ট্রিবিউশন করতে পেরেছি, আর যার দ্বারা আজকে আমাদের কোথাও না কোথাও নোভেস্টা গ্রুপ একটা জায়গাতে আমরা এসে গেছি। এবং আশা করি আগামী 2 বছরের মধ্যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে এরকম কয়েক লক্ষ রিয়েল এস্টেট এন্টারপ্রেনিউর আমরা একই সঙ্গে অনবোর্ড করব, এবং তাদের লাইফে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো। তো
ইকো স্মার্ট সিটিটা মানে কি, ইটস আ ফ্ল্যাট, না, ইটস it's আ a বাংলো? টাউনশিপ প্রজেক্ট আচ্ছা, লাইক নিউ টাউন তো অনেক বড় হিউজ ভাস্ট, বাট ইকো স্মার্ট সিটি সেই জায়গাতে একটা ছোট্ট টাউনশিপ প্রজেক্ট যার ল্যান্ড এরিয়া অলমোস্ট 150 বিঘা, 150 বিঘা, যেখানে আমরা ল্যান্ড, যেখানে আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে ল্যান্ড ছাড়াও হচ্ছে বাংলো রয়েছে, ভিলাস রয়েছে এবং আমাদের কিছু ফ্ল্যাটস এই মুহূর্তে লঞ্চ হচ্ছে। তো এটা একটা বেসিক্যালি টাউনশিপ প্রজেক্ট যার মধ্যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে। অ্যামিনিটিস বলতে এই মুহূর্তে আমাদের যেমন আমাদের রেস্টুরেন্ট, জিম, ক্লাব হাউস, সুইমিং পুল থেকে স্টার্ট করে স্পোর্টস স্টাফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি অ্যামিনিটিস রয়েছে এবং কিছু মডার্ন অ্যামিনিটিস আমরা ওখানে লাগছি লাইক স্পোর্টস স্টাফ, স্কুল, কলেজ। তো এগুলো অলরেডি আমরা ওখানে ইনপুট করছি, যেগুলো অলরেডি কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেউ যদি ওখানে ভিজিট করে সে আজকে ওখানে দেখতে পাবে, আন্ডার কনস্ট্রাকশন ফেজে রয়েছে। এবার আরেকখানে আমি বেসিক প্রশ্নে চলে আসি। অনেকেই যেটা করে যে সেটা হচ্ছে একটা ফ্ল্যাট বা বাড়ি বা কিছু একটা কিনে হয়তো না থাকলে সেটাকে ভাড়ায় চাপিয়ে দেয়, সেটা নিয়ে কি বলবে? সেটা নিয়ে আমি তো বলবো, যদি কেউ ইনভেস্টমেন্টের জন্য কিনেছে তো ভাড়া দেওয়াটা কোনো দিক দিয়ে সঠিক ডিসিশন নয়। ভাড়া দেওয়াটা নয় না, যদি ভাড়া দেওয়াটা ইন্টেনশন থাকতো তাহলে আমার মনে হয় ফ্ল্যাট না কিনে কমার্শিয়াল প্রপার্টি কিনলে বেটার হতো। কারণ আজকে তুমি যদি দেখো, আজকে 50 লাখে কেউ যদি 50 লাখ ছেড়ে 1 কোটি ধরো না, এটা রাউন্ড ফিগার, আমি সিম্পলি ক্যালকুলেশনে বোঝাচ্ছি। 1 কোটির একটা ফ্ল্যাট ধরো, একটা 3 BHK ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে ম্যাক্সিমাম ভাড়া কত হতে পারে? 30,000, 30,000। আমি আন্দাজে বলছি, আমার অতটা আইডিয়া নেই। যদিও এখন অতটা নয়, তাও আমি ধরে নিলাম 30,000। তো 12/3 3,60,000, 4 লাখ টাকা ম্যাক্সিমাম হবে। 4 লাখ টাকা। তাহলে অ্যাকর্ডিং টু তুমি যদি রিটার্ন দেখো, তাহলে 1 কোটির এগেনস্টে 4 লাখ টাকা মানে কত পার্সেন্ট হচ্ছে? 4%। আমি ইনফ্লেশনই তো 6%। ইনফ্লেশন ছেড়ে দাও, যদি ওই 1 কোটি টাকা এফডিতে থাকতো কত পার্সেন্ট পেতো? 6.5-7 লাখ তো পেতই। যদি হচ্ছে পোস্ট অফিসে রাখতো 8%। যদি মিউচুয়াল ফান্ডে রাখতো সেটা ছাড়ো 12 থেকে 15 অন অ্যান এভারেজ। 1 কোটি টাকাটা তাহলে আলটিমেটলি রেন্ট দিয়ে কি লাভ হচ্ছে? কিন্তু সেই দামটা যে বাড়ছে, বা দামটা বাড়ছে, দামটা কত পার্সেন্ট বাড়ছে? আরো তুমি 5-6% এক্সট্রা করে নাও। তা আলটিমেটলি তুমি যদি দেখো যে ফ্ল্যাট কিনে রেন্টে দেওয়াটা মানে মিনিংলেস। যদি রেন্টে দেওয়ারই থাকতো 1 কোটি টাকাটা, যদি ও যদি কমার্শিয়াল যদি কোনো অফিস কিনতো সাপোজ, সেই অফিসের কমসে কম রেন্ট কত হবে? ধরো আমাদের যে অফিসটা 500-700 স্কোয়ার ফিটের অফিস, আমরাই তো বোধহয় 25,000 টাকা ভাড়া দিই। না, আজকে তুমি নিউ টাউনে দেখো, নিউ টাউনে যদি 1 কোটি টাকা যদি হয়, অফিস স্পেস যদি কেউ কেনে, তার রেন্ট মিনিমাম 1 লাখ, মিনিমাম মানে 1 লাখ রুপিস দ্য রেন্ট। মানে সে 12% রিটার্ন পেয়ে যাচ্ছে। 12% রিটার্ন পেয়ে যাচ্ছে, প্লাস প্রপার্টির দামও ইনক্রিজ হচ্ছে। তো সেই রিটার্নটা কিন্তু দাঁড়াচ্ছে কি 18-19। ওকে, তো সেক্ষেত্রে যদি রেন্ট দেওয়ারই থাকে তো ফ্ল্যাট না কিনে কমার্শিয়াল কেনাটা গুড। ধরো নোভেস্টা গ্রুপে তোমরা তো ইকো স্মার্ট সিটি বানিয়ে ফেলেছো, তার মধ্যে বাংলো আছে, তার মধ্যে ফ্ল্যাট আছে, জমি জমা, পুকুর, স্কুল, যা যা থাকার আছে। এরপরে কি? এরপরে ইকো স্মার্ট সিটির পরে সত্যি বলতে দাদা, এবার আমি একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছি। কারণ আমি নিজেকে রিয়েল এস্টেট ডেভেলপার না, আমি রিয়েল এস্টেট এন্টারপ্রেনার হিসাবে নিজেকে আমি পরিচয় আমি দিতে খুব ভালোবাসি। তার মানে কি? কারণ রিয়েল এস্টেট ডেভেলপার তারা যারা, যেমন আমরা, যেমন রিয়েল এস্টেট ডেভেলপার বলতে আমরা কি বুঝি, যে আমরা জমি কিনলাম বা আমরা কিছু প্রপার্টি কিনলাম, তার উপর আমরা কনস্ট্রাক্ট করে আমরা ফ্ল্যাট বা আমরা বাংলো হিসেবে আমরা ডেলিভারি দিলাম। একদম। আর রিয়েল এস্টেট এন্টারপ্রেনার হচ্ছে তারা যারা সেই জমির ওপর নিজস্ব একটা ইউনিক থট ইমপ্লিমেন্ট করে একটা নতুন কিছু ইনোভেট করে সেটা একটা নতুন রূপ হিসাবে যাকে দেয়, তাকে আমরা রিয়েল এস্টেট এন্টারপ্রেনার বলি। আচ্ছা। তো আজকে কোথাও না কোথাও আজকে আমি সেই থটেই আমি এগোচ্ছি এবং সেখানেই আমি কিছু নিজস্ব একটা বেঞ্চমার্ক তৈরি করতে চাইছি। তো এই মুহূর্তে নেক্সট যেটা আমাদের প্রজেক্ট আসতে যাচ্ছে খুবই ইউনিক এবং হয়তো ওয়েস্ট বেঙ্গলে নয়, কলকাতা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে, পুরো ভারতবর্ষের বুকে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট থটস প্রজেক্ট একটা আসতে যাচ্ছে, যার নাম আমরা দিয়েছি ইউনিকর্ন সিটি। ইউনিকর্ন সিটি? ইয়েস। ইউনিকর্ন সিটির বেসিক থিম হচ্ছে এটাই যে আজকে তুমি হয়তো জানো যে আজকে স্টার্ট আপের খুব যুগ চলছে, রাইট? তো স্টার্ট আপকে যে কোনো স্টার্ট আপ যখন খুব বড় হয়, যাকে বলি আমরা 8,000 কোটি বেঞ্চমার্ক, $1 বিলিয়ন, $1 বিলিয়ন বা 8,000 কোটি যদি কোম্পানি ওয়ার্থ হয়, একদম রাইট, তাকে আমরা ইউনিকর্ন বলি, রাইট? আর এই মুহূর্তে যদি বলি তো ইন্ডিয়াতে এই মুহূর্তে 115টা ইউনিকর্ন কোম্পানি রয়েছে। আর এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে
প্রথম একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চাইছি, এটা তো আমি কোনোদিন বলতে পারি না যে এটাই ফার্স্ট আইডিয়া, কারণ আইডিয়া প্রত্যেকেরই থাকে, হয়তো এই আইডিয়া আরও হাজার মানুষের মধ্যে রয়েছে, বাট ইমপ্লিমেন্টেশন হয়তো কলকাতার বুকে প্রথম হতে যাচ্ছে ইউনিকর্ন সিটি নামে, যেখানে আমরা একটা ল্যান্ড পুরো হাতিশালার কাছে একদম পুরো 4 লেন হাইওয়ের ওপরে, সেখানে পুরো 40 বিঘের ওপর একটা প্রপার্টি আমরা অ্যাকোয়ার করছি, যার উপর ইউনিকর্ন সিটি লঞ্চ হতে যাচ্ছে পুরো বেঙ্গলে ফার্স্ট টাইম, যেখানে আমাদের মেইন টার্গেট অডিয়েন্স কাস্টমার হচ্ছে ইউনিকর্নস ওনার্স, যেখানে আমরা একটা ছাদের নিচে 115টা ইউনিকর্ন কোম্পানি ওনারের মধ্যে মেজরিটি ইউনিকর্নসদের আমরা একটা ছাদের নিচে আনতে চাইছি। আচ্ছা, কিভাবে বলতে সেটা যদি বলি তোমায়, যে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু শাহরুখ খান বা সলমান খান নয়। আজকে যদি দেখো তুমি অ্যাটমসফিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে শাহরুখ খান, আজকে যদি বলি আরবানার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দেব, তো বেসিক্যালি তারা কি ফিল্ম স্টার দিয়েই ব্র্যান্ডিং করছে, মানে যেটা শোবিজের লোক, যেটা একদম মানে নর্মাল, মানে রিয়েল এস্টেটে এটা কিন্তু খুব নর্মাল যে আমরা যে কোনো ফিল্ম স্টার বা যে কোনো স্পোর্টস স্টার দিয়ে ওটাকে ব্র্যান্ডিং করা। তো ইউনিকর্ন সিটি ইটসেলফ এ ব্র্যান্ড বাই দ্য ইউনিকর্ন অনলি, মানে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওই ইউনিকর্নস ওনারসই হবে। কিভাবে তারা রাজি হবে কেন? কারণ তাদেরকে আমরা এমন কিছু অফার্স এবং এমন কিছু গিফটস দিয়ে তাদেরকে আমরা ওখানে অ্যালোকেট করবো, কারণ এটা যেহেতু একটা প্রিমিয়াম টাউনশিপ হচ্ছে, আর এখানে প্রিমিয়ামস বলতে আলট্রা প্রিমিয়াম, কিন্তু লাইক এখানে যে অ্যাপার্টমেন্টসগুলো হবে ফ্ল্যাটস না, অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটসটা হবে হচ্ছে পেন্ট হাউস টাইপের, সে তো বিশাল দাম হবে একদম। আর দেন আমরা লঞ্চ করছি মোটামুটি 1 বিঘের ওপর ফার্ম হাউস কনসেপ্ট। আচ্ছা, কারণ আজকে তুমি যদি দেখো নয়ডাতে, দিল্লিতে, হায়দ্রাবাদে, ওখানে যারা খুব বড় স্টার, বড় ইউনিকর্নস, বড় বিজনেস টাইকুনস, ম্যাক্সিমাম লোক কিন্তু ফ্ল্যাটে খুব কমই থাকে, সবাই কিন্তু নিজস্ব একটা ফার্ম হাউস কেনে, রাইট? আর কলকাতাতে এই ফার্ম হাউস কনসেপ্ট কিন্তু একদমই নেই, খুবই কম, মানে রেয়ার বললেই চলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ইউনিকর্ন সিটিতে ফার্ম হাউস কনসেপ্টটাকে আমরা ওখানে প্রায়োরিটি দিচ্ছি, আর ওই ফার্ম হাউসে যা কস্ট, সাপোজ যদি 100 টাকা যদি হয় কস্ট, ওই সমস্ত ইউনিকর্নস ওনার্সদের আমরা ডাইরেক্টলি 50% ডিসকাউন্টে দিয়ে দেবো। আচ্ছা, ইন্টারেস্টিং। তার এগেইনস্টে তারা তোমাদের খানিকটা ব্র্যান্ড ওনার্স হবে বা একদম রাইট, আর ব্র্যান্ড প্রমোটারস হবে। যেটা যেহেতু এটা কলকাতাতে হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, এখানে তোমার চ্যানেল থেকে ফার্স্ট টাইম অ্যানাউন্স করতে যাচ্ছি যে ইউনিকর্ন সিটি যবে লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরে ইউনিকর্নস অ্যাকচুয়ালি কলকাতাতে তুমি দেখো তো আলটিমেটলি নেই, একজন বা দুজন, তাও কলকাতায় স্টার্টেড, কিন্তু কলকাতা এখন নয়। তো কলকাতা থেকে আগামী 3 বছর মধ্যে কিছু কোম্পানি আমার চোখে এই মুহূর্তে রয়েছে অলরেডি, তো কলকাতা থেকে যে সমস্ত কোম্পানি আগামী 3 বছর ইউনিকর্নস হবে, তাদেরকে ওখানে একটা করে ছোট্ট করে একটা ফার্ম হাউস গিফটস আমার তরফ থেকে থাকবে ওখানে, যেহেতু কলকাতায় আমরা স্টার্ট করতে যাচ্ছি ইউনিকর্নস, বাংলার জন্য কিছু তো হোক, এবং বাংলার জন্য সত্যি বলতে আমি করতে চাই। তাই বাংলা থেকে যে সমস্ত স্টার্টআপস আগামী 3 বছরের মধ্যে ইউনিকর্নস হবে, তাদেরকে ওখানে একটা করে ফার্ম হাউস গিফট। 2024 সালে এই মুহূর্তে আমরা বসে আছি জুন মাসের শেষে, আপনি যখন এপিসোডটা দেখবেন হয়তো জুলাইতে দেখছেন। 3 বছরের মধ্যে যদি আপনি ইউনিকর্ন হন, যদি আপনার এই চ্যানেলে এপিসোডটি দেখেন, আপনার জন্য একটি ফার্ম হাউস নোভেস্টা গ্রুপের তরফ থেকে আছে। একদম রাইট। আচ্ছা, ভেরি গুড। আর বাকি ফ্ল্যাটগুলো তো তার মানে একটা ম্যাসিভ দাম হবে, একদম। আর এখানে সবচেয়ে বড় থিং হচ্ছে আমরা ইউনিকর্ন সিটিতে যাদেরকে আমরা অ্যালাউ করবো, তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড চেকিং হবে, কারণ যেহেতু একটা হিউজ কস্টের ফ্ল্যাট, কারণ অনেকের কাছে হয়তো টাকা রয়েছে, বাট সেই টাকা কিন্তু অন্য হবে টাকা, 2 নম্বর টাকা বা 4 নম্বর টাকা, একদম রিয়েল এস্টেটে এই ধরনের জিনিসগুলো খুব হতে থাকে। তো এখানে আমরা তাদেরকে অ্যালাউ করবো যাদের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং থাকবে এবং যারা সত্যি আলট্রা প্রিমিয়াম এইচএনই ক্লায়েন্ট, মানে ইটস লাইক আ ক্লাব মেম্বারশিপ। একদম রাইট, কারণ যেহেতু এখানে আমরা ইউনিকর্নসদের আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি, তো সেক্ষেত্রে ইউনিকর্নসের একদম পুরো আলট্রা প্রিমিয়াম কাস্টমার্স এবং আলট্রা প্রিমিয়াম যারা এইচএনই মেম্বার, তাদেরকে আমরা এন্টারটেইন করবো, এবং অবশ্যই সেটাও কি আফটার ব্যাকগ্রাউন্ড চেকিং, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের পরেই। আর এখন কেউ যদি আমায় বলে তাহলে কি বাকি যারা নরমাল, আমি জানি এটাই কোশ্চেন আসবে, যারা সাধারণ মানুষ তাদের জন্য কি হবে, তো এমন নয় কি আমরা তাদের জন্য কিছু ভাবছি না, কারণ আমাদের প্রত্যেকটা সিটি একটা করে থিম বেসড হচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে ইকো স্মার্ট সিটি ইজ দ্য ওয়ান অফ দ্য অপশনস, বাট যারা আজকে ভাবছে যে আজকে হয়তো আমার সেই ক্যাপাসিটি নেই বা আজকে আমি সেই জায়গাতে আসতে পারছি না, তো ভাববার কিছু নেই, 3 বছর সময় রয়েছে, তো 3 বছরে নিজেকে চাইলে যে কোনো মানুষ নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারে। আমার মনে হয় ইউনিকর্ন হওয়াটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেটা নরমাল সাধারণ মানুষ হতে পারবে না, বাট আজকে ইউনিকর্নসদের হয়তো আমরা মানে কিছু জিনিস গিফটস দিচ্ছি, বাট এমন তো নয় কি ইউনিকর্নস বড় লেভেল অ্যাফোর্ড করতে পারবে। অবশ্যই 3 বছর আই থিঙ্ক মানে খুব বেশি সময় নয়। তো গুড। তো আমি যেটা করছি,
আমরা নোভেস্টা গ্রুপের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট, বুকিং নাম্বারস, মেল আইডি সব কিছু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর মুদ্রা যে কথাটা বুঝলাম থাকার ক্ষেত্রে, বা আমরা যে ভাবি না রুটি কাপড়া মাকান, বাড়ির ক্ষেত্রে ইমোশনটাকে একটু দূরে সরিয়ে রেখে হিসেব করা উচিত, আগে আমি থাকার জন্য কিনছি না আগে ইনভেস্টমেন্ট। একদম রাইট, সেটাই তো বললেন। একদম রাইট। যদি থাকার জন্য যদি আমি ভেবে থাকি তো ও ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রসপেক্ট একদম ভুলে যাও, ইমোশনাল স্টেটমেন্ট দিয়েই ভাবো, তো বাড়ি কিনে নাও। আর যদি ইনভেস্টমেন্টের স্টেটমেন্টে যদি আমরা ভেবে থাকি তো সেক্ষেত্রে ইমোশনাল স্টেটমেন্ট যাও ভুলে যাও, ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে ভাবো আর ওটাকে এক্সিকিউট করো। গুড, থ্যাংক ইউ সো মাচ সৌভিক আসার জন্যে। আর আপনাদের যদি কানেক্ট করতে হয় নিচে যোগাযোগ করে নেবেন। বাকি এই সম্বন্ধীয় যদি কোনো প্রশ্ন থাকে, হতে পারে আমার মাথায় সেই প্রশ্ন আসেনি বা সেই টপিক আসেনি, যদি কমেন্টে আপনারা জানান প্লিজ জানান, যাতে আমি তার উত্তর খোঁজার চেষ্টা করতে পারি সৌভিকের থেকে বা যে কোনো জায়গার থেকে, এবং সেগুলো খুঁজে আমি নিয়ে আসতে পারি আপনাদের সামনে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ, আর নোভেস্টা গ্রুপের ডিটেলস দেওয়া রইল। দেখা হচ্ছে।